নমস্কার স্যার, আমাদের পরে খবরে আপনাকে জানাই স্বাগত। ভবানীপুরে নির্বাচনের যে ফল, সেই ফলকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও হাইকোর্টে পৌঁছলেন। কি মনে হচ্ছে? দেখুন, ভবানীপুরে ভোট গণনার দিন কার্যত যেটা হয়েছে তার নজিরবিহীন। যখন অত্যন্ত স্লো কাউন্টিং হচ্ছিল, সেই খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাউন্টিং সেন্টারে যান এবং কমপ্লেন দেওয়ার চেষ্টা করেন, সেখানে উপস্থিত বিজেপির যারা কর্মীরা কার্যত তারা দুষ্কৃতীর ভূমিকায় অবতীর্ণ হয়। কেন্দ্রীয় বাহিনী তাদেরকে কোনো রকম আটকানো দূরের কথা, উল্টে প্রোটেকশন দেয় এবং আমাদের যারা কাউন্টিং এজেন্টরা ছিলেন, এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে শারীরিক নিগ্রহের মুখে পড়তে হয়, তাকে মারধর করে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়, তার কমপ্লেন নেওয়াই হয়নি। এবং যে ফলাফল, আসলে যে ফলাফল হওয়ার কথা, মানুষ যে ভোট দিয়েছিলেন সেটাকে পুরোপুরি উল্টে দেওয়া হয়। এর বিরুদ্ধে আদালতে আবেদন জানানো হয়েছে এবং আমরা আশাবাদী আর কিছু না হোক আদালত সেই দিনকার যে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ রয়েছে সেইটাকে প্রকাশ করবার নির্দেশ নির্বাচন কমিশনকে দেবে। সেইটা যদি নির্বাচন কমিশন করে বা করতে বাধ্য হয় আদালতের নির্দেশে, একদম স্পষ্ট আপনারা দেখতে পাবেন যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে আদৌ যেতেননি, সেখানে কার্যত ভোটটা লুট করা হয়েছে। এক্ষেত্রে কি সেই ওই লোকসভা ভোটের সময় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতেছিলেন ডায়মন্ড হারবারে, সেই সূত্রটা কি চলে আসছে? ডায়মন্ড হারবার বা সেই সময় লোকসভার সার্বিক নির্বাচন নিয়ে বিজেপির তরফ থেকে কোনো নেতা বা কোনো প্রার্থী তারা কোনো ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন বলে আমার জানা নেই। গণনা কেন্দ্রে কোন রকম ভাবে ভোট লুট ইত্যাদি করবার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে বিজেপির কাউন্টিং এজেন্টদের বের করে দিয়েছেন আর তাদেরকে সেন্ট্রাল ফোর্স প্রোটেকশন দিয়েছে, এরকম কোনো অভিযোগ আমরা সেই সময় শুনিনি। যার ফলে ওটার সঙ্গে এটা কোনো তুলনাই চলে না। এখানে সার্বিকভাবে নির্বাচন কমিশন তার সমস্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে বিজেপিকে বলপূর্বক জিতিয়েছে, যেটা 2024-এ তারা তৃণমূলকে কেন জেতাতে যাবে। তারা তাদের যে অ্যাপয়েন্টেড চিফ নির্বাচন কমিশনার, সে তো তৃণমূলের হয়ে কাজ করতে যাবে না, কিন্তু 2026-এ কার্যত তারা বিজেপির হয়ে কাজ করেছে। এখানে তো মানুষ পরিবর্তনের আর কি রায়ে ভোট দিয়েছিল, সেটাই তো আমরা দেখেছি, যেভাবে বিপুল ভোটে বিজেপি জিতলো। না, সেই ভোটটা তো বিজেপি জিতলো, এটা তখন বলা যেত যদি ভোটটা তারা না করতো। গণনা কেন্দ্রে আবারও বলছি 4 মে তারা ভোটটা লুট করেছে নির্বাচন কমিশনের সক্রিয় সহায়তায়। সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে প্রোটেকশন নিয়ে তারা ভোটটা লুট করেছে। যদি ভোটটা লুট না হতো তাহলে আপনারা দেখতে পেতেন যে তৃণমূল কংগ্রেসই জিতেছে, তারাই তাদেরই আসন সংখ্যা 200-র আশেপাশে থাকতো। বিজেপির এই যে 200 বেশি আসন আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি ভোট লুটের ফলাফল। না, এটা তো বলা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারও একটা আর কি ইস্যু। ভোটের আগে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে তারা প্রচার করেছিলেন আপনারা একটা মাতৃশক্তি কার্ড তারা বিলি করতেন, এটা ফিল আপ করুন, যেই ফিল আপ করবেন সেই পাবেন। এখন অব্দি কজন পেয়েছেন? সেই এক পাতার কার্ড কি কোথায় গেল? এই যে 12 পাতা 16 পাতার ফর্ম এখন কেন এলো? এখন শুভেন্দু অধিকারী বলছেন সরকারি স্কুলের বাচ্চাদের না পড়াচ্ছেন না, সরকারি ভাতা কেন নিতে যাবে? তাই এই সব কথা ভোটের আগে কেন বলেননি? তখন তো বলেছিলেন কার্ড ফিল আপ করলেই আমরা টাকা দিয়ে দেবো। সেটা কি হয়েছে? আমার মানুষের কাছে প্রশ্ন যে বিজেপি ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা বারবার সাবধান করেছিলাম যেটা বিভিন্ন রাজ্যে, এমনকি লোকসভা ভোটের ক্ষেত্রে যা প্রতিশ্রুতি দেয়, জিতে গেলে সম্পূর্ণ উল্টো কাজ করে। বাংলার ক্ষেত্রে তারা তাই করছে, তারা কার্যত প্রতারণা করেছে। যত বিভিন্ন ভাতা বাড়িয়ে দিয়ে বলেছে সবাইকে আমরা দেবো, একটাও কি কেউ পাচ্ছে? এটা আমার মানুষের কাছে প্রশ্ন, তারা নিজেরা জানেন উত্তরটা কি। রীতিমতো অনেকেই তো পোস্ট করেছে বা অনেকেই বলেছেন যে তারা তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা ঢুকে গেছে। সংখ্যাটা কত? প্রথম কথা, 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ ছিল বলে আমরা জানি, এবং তারপরে কেউ কেউ একসঙ্গে 3,000 টাকা পাচ্ছেন, অর্থাৎ 1,500 3,000 তো এমনি হয়ে যাচ্ছে। তাহলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রথম কথা এই মুহূর্তে কতজন পাচ্ছেন? এত যে ছাঁকনি দেওয়ার ব্যবস্থা করেছেন সেটা নিয়ে আপত্তি নেই। এই যে ছাঁকনি আমরা দেব, এটা ভোটের প্রচারের সময় তখন কেন বলেন? তখন তো বলেছিলেন এই যে কার্ড বিলি করছি, একটা কার্ড ফিল আপ করে দিন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সেটা তো হচ্ছে না। তাহলে আপনি বলছেন এক, ভোট চাওয়ার সময় একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, আর জিতে যাওয়ার পর সেটাও জোর করে গায়ের জোরে লুট করে নিয়ে জিতে যাওয়ার পর সম্পূর্ণ উল্টো কাজটা করছেন। এটা কিন্তু দ্বিচারিতা বলে। অর্থাৎ এখানে কে অমুক বললো দেখিয়ে যে আমি পেয়েছি, অমুক বলছে আমি পাইনি। একটা মানুষ যদি দেখায় আমি পেয়েছি, 100 জন বলবে আমি পাইনি, তাহলে কোনটার দিকে পাল্লা ভারী হলো? এখানে সরকার তথ্য প্রকাশ করে বলুক যে এতজনকে আমরা দিয়েছি, দেখা যাবে লক্ষ্মীর ভান্ডারের 1/10 হয়তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না। এটা কার্যত মানুষকে ঠকাচ্ছে।
স্যার আমরা দেখছি যে এনসিপিআই তে মিশে গিয়ে এনডিএ কে সমর্থন তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদের। সবাই লাইনে আছেন, আরো দুজন এমনটাই লাইনে আরো দুজন আছেন এমনটাই কাকুলি ঘোষ স্যার কিন্তু বলেছেন। অন্যদিকে 65 জন বিধায়কের সমর্থন থাকার দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আরো ভাঙতে চলেছে কালীঘাট তৃণমূল। দেখুন, তৃণমূল একটাই রয়েছে, এখানে কোনো কালীঘাট বা অন্য ঘাটগুলো কিছু নেই। যারা বেরিয়ে যাচ্ছেন তারা কার্যত বেইমানি করছেন, তারা বিশ্বাসঘাতকতা করেছেন এবং তাদের এই বিশ্বাসঘাতকতার কোনো সরাসরি প্রভাব তৃণমূল কংগ্রেসের যাত্রাপথে পড়বে না। কারণ এরা যে কাজটা করেছে শুধুমাত্র দলের সঙ্গে বেইমানি করেছেন তাই নয়, এরা মানুষের সঙ্গে বেইমানি করেছেন এবং তার জবাব তারা আগামী দিনে পাবেন। এরা কার্যত তাদের রাজনৈতিক যে ভবিষ্যৎ তারা নিজেদের হাতে নিজেরাই শেষ করে দিয়েছে। এই যে ডিম থেরাপি করা হচ্ছে, মানে যাদেরকে কোমরে দড়ি বেঁধে যারা আর কি অভিযুক্ত বা ধরুন দুর্নীতির সাথে যুক্ত, তাদেরকে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, মানে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এটা অত্যন্ত একটা মানে বেআইনি কাজ তো বটেই, অত্যন্ত অসভ্য বর্বরচিত এটি ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি। এই যে কোনো অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে তাদেরকে অন্তর্বাস করিয়ে তাদেরকে খালি পায়ে রাস্তাঘাটে হাঁটানো, এটা শুধুমাত্র আইন বিরোধী আইন বিরুদ্ধ কাজ তাই নয়, ভয়ঙ্কর অনৈতিক কাজ এবং কোন সভ্য সমাজে পুলিশ এই কাজ করতে পারে না। আজকে যারা এটাকে উৎসাহ দিচ্ছেন, এটাকে সমর্থন করছেন, আপনারা খেয়াল রাখবেন আজকে আপনার অপছন্দের লোকটাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছে বলে আপনার আনন্দ হচ্ছে, যে কোনো দিন আপনার সঙ্গে একই ঘটনা ঘটবে। কারণ পুলিশ বা প্রশাসন যদি আইন মোতাবেক না চলে, কোন একটি রাজনৈতিক দলের নির্দেশ অনুযায়ী অপর পক্ষকে অপদস্থ করবার কাজ করতে থাকে, আপনাকে যেদিন তাদের অপছন্দ হবে আপনাকেও কোমরে দড়ি বেঁধে ঘোরাবে। এবং কিন্তু আজকে তারা যারা তো দুর্নীতির সাথে যুক্ত ছিল, অভিযোগ আছে বলে তার আইন আছে, আদালত আছে, তাহলে পুলিশই যদি দায়িত্ব নিয়ে যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে তাকে নিজেরাই শাস্তি দিয়ে দেয়, তাহলে আদালতের কি দরকার? তাহলে জুডিশিয়ারি তুলে দেওয়া হোক। আমাদের তো এখানে আদালত বলে একটি বস্তু আছে, বিচার ব্যবস্থা বলে একটি বস্তু আছে। কেন আছে? বিচার করবে বলে আছে এবং আইনে যে শাস্তি আছে আদালত সেটা দিলে সেটা সবাই মেনে নেবে, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু মানে ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগেই ইনভেস্টিগেশন করবার নামে কাউকে এইভাবে সামাজিকভাবে হেনস্থা অপদস্থ করা যায় না। এই সকল পুলিশ কর্মীর আসলে শাস্তি হওয়া উচিত। এবং যারা, আবারও বলছি, সার্বিক প্রশ্নটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘোরাচ্ছে এটা নয়, যাকে আমার অপছন্দ তাকে আমি এইভাবে অপদস্থ করবো, এটা যদি স্ট্যান্ডার্ড হয়ে যায়, সেটা যদি একটা নিয়মে পরিণত হয়, তাহলে কাল যে কোনো কারণে ক্ষমতাশালীর যাকে অপছন্দ হচ্ছে তাকেই সে এরকম কাজটাই কিন্তু করবে। এটা শুধুমাত্র তখন রাজনৈতিক বিরোধীদের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, এবং সমাজ সেক্ষেত্রে যেভাবে মানে এটি ভয়ঙ্কর মাচ্ছন্যায়ের পরিস্থিতিতে চলে যেতে পারে, সেটা যাতে না যায় তার জন্য এর বিরুদ্ধে দাঁড়ান। আপনার তৃণমূলের সঙ্গে শত্রুতা থাকতে পারে, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের একার বিষয় নয়। এটা সার্বিকভাবে সমাজকে এইরকম অসভ্য বর্বর মধ্যযুগীয় যে পরিস্থিতি এর মধ্যে যাতে চলে না যাই আমরা, সেটার থেকে বাঁচানোর জন্য আপনাকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দেখা যাচ্ছে যে সিআইডি ইডির কাছে জেরা, মানে ম্যারাথন জেরা চলছে ওনার, মানে প্রত্যেক দিন 5 ঘন্টা 6 ঘন্টা এরকম। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরে গেছেন। না, এটা এটা সরে গেছে না, ওরকম কিছু নয়। মিসকমিউনিকেশন হয়েছিল, উনি নিজেও বলেছেন। হ্যাঁ বলেছেন, তারপর সেটা মিটেও গেছে। ওটা সামান্য বিষয়ে কিছু মিসকমিউনিকেশন হয়েছিল, ওটা আবার ঠিক হয়ে গেছে। এবং উনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন আবেগের বশে, তাৎক্ষণিক আবেগের বশে বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে দুজনের নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিজেদের যে ডিফারেন্স হয়েছিল, মিসকমিউনিকেশন হয়েছিল, সেটা মিটিয়েও নিয়েছেন। ওটা কোনো ইস্যু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তো বিচারক তিনিও সরে যাচ্ছেন, মানে কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারক সরে যাওয়ার বিষয় নয়, সেটা আপনি কোন ম্যাটারটা বলছেন? মানে এর আগে অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে যেটা বলছেন সেটা, হ্যাঁ, সেটা তো তিনি নিজে আবেদন জানিয়েছিলেন যে অভিজিৎ গাঙ্গুলি পক্ষপাতমূলক বিচার করছেন বলে তার মনে হয়েছে, যার ফলে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানাতে সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে মামলা ছাড়তে হয়েছিল অভিজিৎ গাঙ্গুলিকে। নিজে থেকে কেউ সরে যাচ্ছেন বলে বিষয় না, আর এই দুটোর মধ্যে কোনো মিল নেই, কোনো তুলনা ছিল না। অন্যদিকে এই যে তৃণমূল ভেঙে যাওয়ার কারণ, সেক্ষেত্রেও দেখেছি অনেকের কিন্তু অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এক্ষেত্রে আপনি দেখুন, ভোটে যে ফল হয়েছে সেটা যেভাবেই হয়ে থাক না কেন, তারপরে গিয়ে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এত রাগ তারা প্রকাশ করছেন, এটা তো ভোটের ফলের আগে করতে পারতেন, নির্বাচনে টিকিট নেওয়ার আগে করতে পারতেন। যখন তৃণমূল ক্ষমতায় ছিল, যাবতীয় পদ সুযোগ সুবিধা এগুলো যখন তারা এনজয় করতেন কার্যত, সেই সময় যদি বলতেন এবং বলে তখন যদি দল ছেড়ে দিতেন বা পদ ছেড়ে দিতেন, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ ঠিক আছে, ক্ষমতায় থাকাকালীন আমি সবটা কেটে ফুটে নেবো। আর যেহেতু ক্ষমতা চলে গেছে, এখন অভিষেক খুব খারাপ,
এইটাকে দ্বিচারিতা বলে। এটা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ না ভালো, এর বিচার তখন হতে পারতো যদি আপনি ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে কথা বলে দল ছাড়তেন, ক্ষমতা থেকে সরে যেতেন, পদ ছেড়ে দিতেন, সরকারি পদগুলো ছেড়ে দিতেন। এটা যারা করেননি, তারা এখন যারা বলছেন তাদের কথা সারবত্তা আছে কি নেই এটা বিচার্য বিষয়ই হচ্ছে না। কারণ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কাউকে দোষারোপ করা, সব দোষ নন্দ ঘোষ করে একজনের ঘাড়ে সবটা চাপিয়ে দেওয়া, এটা খুব সহজ কাজ। এইটা যে কেউ করতে পারে। ক্ষমতায় থাকাকালীন যদি এটা করতেন আমরা সেলাম জানাতাম। সেটা যখন করেননি, এখন এইসব কথার কোনো দাম নেই। এক্ষেত্রে দেখছি সায়নী ঘোষ, তিনিও তার লুক একেবারে চেঞ্জ হয়ে গেছে। আহ, সাদা শাড়ি কি আর বলবো, এইসব এলিমেন্টের দল মাথায় তুলেছিল, এটা দলের দোষ। মানে সরাসরি বলতে হলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবে থাকা উচিত যে এইসব মানে আলতু ফালতু লোকজনকে তারা এত বেশি বিশ্বাস করে এত বেশি ক্ষমতার অধিকারী করে দিয়েছিলেন, এদের না আছে যোগ্যতা, না আছে সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা, রাজনীতির বোধ তো ছেড়েই দিন। এবার এইসব লোকেদের দল মাথায় তুলেছিল, সেটা দলের দোষ, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আশা করবো এই ধরনের ভুল আগামীতে দল রিপিট করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেত্রী হিসেবে তো আমরা দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে না, দেখতে পাবেন, দেখতে পাবেন, কিছুদিন অপেক্ষা করুন। এখন এটা মানে বিজেপির তরফ থেকে সরকারি যাবতীয় যে ব্যবস্থা সেগুলোকে অপব্যবহার করে যে ভয়ঙ্কর চাপ তৃণমূল কংগ্রেসের উপর তৈরি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখছেন প্রায় প্রতিদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার নামে ডেকে হেনস্থা করা হচ্ছে, নানাভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের আক্রমণ করা হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এই ফেজটা আমরা কাটিয়ে উঠবো, অচিরেই কাটিয়ে উঠবো। এবং কিছুদিন পর যখন তৃণমূল কংগ্রেস তার স্বমহিমায়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় বিরোধী দলনেত্রীর ভূমিকায় অবতীর্ণ হবেন, তখন এই বিজেপির ঘুম উড়ে যাবে। কিন্তু আপনার কি মনে হয় না যে যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখন এই সব ছোট ছোট চুরি দুর্নীতি গুলোকে একটু নজর দেওয়া উচিত ছিল, একটু সজাগ থাকা উচিত হ্যাঁ, ছিল, বলতে পারেন, যার নিশ্চয়ই জন্য আজকে এই অবস্থা? এটা নিশ্চয়ই হতো না? নিশ্চয়ই উচিত ছিল। যেখানে যেখানে দুর্নীতির কিছু অভিযোগ এসছে, কিছু কম বেশি আমি সেটা যাচ্ছি না, সেটাতে আরো কিছু নজর দেওয়া যে উচিত ছিল, উচিত নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু তার মানে এই নয় যে অভিযুক্ত কাউকে আমি হাত করা কোমরে দড়ি বেঁধিয়ে রাস্তায় ঘোরাবো আর তাকে ডিম ইট পাটকেল যদি জুতো চপ্পল ছুঁড়ে মারবো এবং তারপরে সেটাকে নিয়ে উল্লাস প্রকাশ করবো, এটা হয় না। যদি অভিযোগ থাকার কথা বলেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপি নিজে অভিযোগ করেছিল। আজকে বিজেপির যত নেতা মন্ত্রী এই মুহূর্তে রয়েছেন তাদের মধ্যে তো 50% তৃণমূলের নেতা, 30-40% সিপিএম এর নেতা, বাকি 10% হচ্ছে আদি বিজেপি। তাহলে যে দলটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তৃণমূল আর সিপিএম এর নেতাকে ঘাড়ে পা দিয়ে, মন্ত্রিসভার মধ্যে কজন আদি বিজেপি নেতা আছে? যার ফলে ওই এ চোর সে চোর এসব বিজেপি বললে তার মুখে সব মানায় না। তারা নিজেরা যাকে প্রেস কনফারেন্স করে, শ্রমিক ভট্টাচার্য নিজে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল। আজকে সে মুখ্যমন্ত্রী আর উনি রাজ্য সভাপতি। তাহলে এইটা যাদের রাজনৈতিক অবস্থান, তারা অন্য কাকে কি আঙুল তোলে? তাদের এই আঙুল তোলার কোনো দাম নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি একাংশ ভাঙার নির্দেশ দিয়েছে, সেক্ষেত্রে আপনি কি বলতে চান? নির্দেশ দিয়েছিল, নোটিশ পাঠিয়েছিল, কোন অংশটা ইলিগাল সেসব কিছু বলে টলে নি। একটা অ্যাম্বিগুয়াস নোটিশ, মানে ইলিগ্যালিটি রয়েছে সেই নোটিশের মধ্যে। তার বিরুদ্ধে আমার যদি খুব ভুল না হয়, সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়েছেন বা হবেন, সেটা আদালত নিষ্পত্তি করবেন। এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই করা হচ্ছে। সব দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করবার সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এই যে চাপের যে একটা সময় চলছে, অচিরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর মধ্যে থেকে বেরিয়ে আসবেন এবং বিরোধী নেতা হিসেবে তিনি রাস্তায় থেকে মানুষকে নেতৃত্ব দেওয়ার কাজ, তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার কাজ করবেন বলে আমি আশা করি। এক্ষেত্রে তো ঋতব্রত, উনি বলছেন উনি বিরোধী দলনেতা। বেশ, উনি বিরোধী দলনেতা তো বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন। উনি তো বিরোধী দলনেতা, তো বিজেপি বিরোধী সরকার, বিজেপি সরকারের তো বিরোধিতা করার ওনার কাজ। তো তাহলে রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করে দেখান যে উনি কত বড় বিরোধী দলনেতা, তাহলে আমরা মেনে নেব। অসংখ্য ধন্যবাদ।